আমি সোহেল তানজিদ হিরো, স্বাগত জানাই দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে এসএফ টিভির নিয়মিত আয়োজন জনতার জিজ্ঞাসা অনুষ্ঠানের পক্ষ থেকে যারা এখান থেকে অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন, আপনাদেরকে জানিয়ে রাখি এসএফ টিভির নিয়মিত আয়োজন জনতার জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের আমন্ত্রিত অতিথি যিনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও চুয়াডাঙ্গা ১ আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন আমাদের চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান, অতি পরিচিত মুখ, জুলাই যোদ্ধার সম্মুখ সমরে থাকা যোদ্ধা মোল্লা ফারুক এহসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আজকে 22 তারিখ, যেহেতু গত 20 তারিখে আপনি মনোনয়ন প্রত্যাহার করেছেন, প্রশ্নই থাকতে পারে যে আজকে কেন আবার আমন্ত্রণ জানালেন। এই জেলার বিশেষ করে ১ আসনের মনোনয়নের বিষয়ে সাধারণ জনগণের ভিতরে এক ধরনের ধোঁয়াশা ছিল, কে হতে যাচ্ছে চুয়াডাঙ্গা জেলা ১ আসনের মনোনয়ন প্রত্যাশী বা এমপি পদপ্রার্থী। যেহেতু এখানে 10 দলীয় জোটের সমন্বয়ে নির্বাচন হচ্ছে, অনেকে ভেবেছিল যে এনসিপির ফারুক এহসান মোল্লাই পাচ্ছেন, নতুবা মাসুদ পারভেজ রাসেল পাচ্ছেন। তো সেটার ধোঁয়াশাটা অনেকে কেটে গেছে। 20 তারিখে আপনার মনোনয়ন প্রত্যাহার করার পরেই সমস্ত মানুষ ক্লিয়ার হয়ে গেছে। যাই হোক, সেই বিষয়ে আজকে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই এবং জনতা কিছু প্রশ্ন আপনার কাছে রেখেছে, সেই প্রশ্নের জবাব নিশ্চয়ই আপনি আমাদেরকে দিবেন। তো প্রথম প্রশ্ন, যেহেতু মনোনয়ন প্রত্যাশী ছিলেন 10 দলের মনোনয়ন, 10 দলীয় জোটের যে মনোনয়ন বোর্ডের পক্ষ থেকে আপনিও এখানে মনোনয়ন তুলেছিলেন, তো 20 তারিখে আসলে মনোনয়ন তুলে নিলেন কেন? ধন্যবাদ। প্রথমত যেটা সেটা হচ্ছে, আমি একদম এর আগেও এসেছিলাম, তখন আমি বলছি এবং এখনো বলি, সেটা হচ্ছে আমরা এই যে 10 দলীয় জোটটা করেছি, এটা কোনো শুধুমাত্র ক্ষমতার পালাবদল কিংবা ক্ষমতার পরিবর্তন কিংবা ক্ষমতা ভোগের কোনো জন্য জোট না। এটার একটা আদর্শিক ভিত্তি এবং আমাদের একটা আদর্শিক লক্ষ্য রয়েছে। সেটা হচ্ছে সংস্কার, বিচার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম। এখন সেই জায়গাটা থেকে আমাদের যখন জোটের লিয়াজু কমিটি যদি বলি, প্রথমে এনসিপি থেকে যে 30 জনের একটা মানে তালিকা দেওয়া হয়েছিল, সেখানে আমি ছিলাম। এরপরেও মানে জোটের লিয়াজু কমিটি অনেক 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 এটা নিয়ে কাজ করেছে। সর্বশেষ যে জোটের পক্ষ থেকে যে 299 আসনে হচ্ছে প্রার্থী সিলেক্ট করা হয়েছিল, আর একটা বছর শুধুমাত্র চুয়াডাঙ্গা একটা বাকি ছিল, যে চুয়াডাঙ্গা একের বিষয়ে আসলে মানে কি করা যায় এটা নিয়ে সবাই চিন্তায় ছিলেন। তো যেহেতু আমরা একটা বৃহত্তর লক্ষ্য নিয়ে, বিশেষ করে আলমডাঙ্গা চুয়াডাঙ্গা জাতীয় ক্ষেত্রে বৃহত্তর লক্ষ্য, এর পাশাপাশি আলমডাঙ্গা চুয়াডাঙ্গার এখানে ভবিষ্যৎ এখানে জড়িত। তো সেখান থেকে আমার মনে হয়েছিল যে এখানে যদি আমি এটা মানে এখানে আমি আসলে এখানে খুব বেশি পরিচিত হওয়ার সুযোগ পাইনি, এটা একটা বিষয়। এবং এখানে আমাদের রাসেল ভাই অনেকদিন যাবত এখানে অনেক মানুষের সাথে কথা বলছেন, মানুষের সাথে দুঃখ সুখের সাথী হচ্ছেন এবং সাধারণ মানুষের কাছে ওনার একটা গ্রহণযোগ্যতা আছে। মানে আমি আসলে ওই সুযোগটা আসলে পাই নাই। আচ্ছা, আমি পুরোটা সময় দেবো আমাদের তো আসলে এনসিপি সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের দলের বয়স 8 মাস, কিন্তু আমরা কাজ করছি প্রায় 80 বছরের। আচ্ছা। তো এই কাজগুলোর কারণে আমি আসলে এলাকার মানুষের সাথে আসলে মেশারও সুযোগ পাইনি। তো এই জায়গা থেকে কিছু মানুষের ভিতর কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছিল আমাকে নিয়ে, যে আসলেই মানে এখানে মানে আমি আসলে কিরকম মানুষ, এটা নিয়ে হয়তো অনেকের প্রশ্ন ছিল, কারণ আমি তো আসলে মানুষের সাথে মেশার সুযোগ পাইনি। তো এই জায়গা থেকে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু এখানে চুয়াডাঙ্গা আলমডাঙ্গার মানুষের একটা মানে আগামীর ভবিষ্যৎ জড়িত, যে চুয়াডাঙ্গাতে আবার চাঁদাবাজের কিংবা হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ডের কিংবা মাদক ব্যবসার স্বর্গভূমি হবে কিনা, এই জায়গাটা এখানে জড়িত, সেহেতু এরপর আমি নিজেকে প্রত্যাহার করে নিই। এরপরে আমি রাজ্য কমিটিকে সিদ্ধান্ত জানাই এবং আমি কেন্দ্রীয় কমিটির নির্দেশনা উইথ আপনি হচ্ছে যে আপনার ভাবনা থেকে আমার ভাবনা থেকে মেইনলি সিদ্ধান্ত নিয়ে আমি কেন্দ্রীয় কমিটিকে জানাই যে আচ্ছা ঠিক আছে, আমরা বরং হচ্ছে মানে অন্য বিষয়গুলো নিয়ে ডিল করা শুরু করি। কারণ এখানে হচ্ছে মানে আমি এলাকাতে আসলে খুব বেশি সময় দিতে পারি না, এটা আমার ব্যক্তিগত সীমাবদ্ধতা। এখন এই সীমাবদ্ধতা তো আসলে আমার নিজেরও মানে এটা আমার, যেহেতু এই দোষটা আমার, সেহেতু আসলে মানে কুরবানিটা আমাকে দেওয়া উচিত। সেই জায়গাটা থেকে আর কি এটা। এরপরে হচ্ছে লিয়াজু কমিটি তখন আমার
পার্টি থেকে জানায় যাচ্ছে, ঠিক ডিয়ার কমিটি থেকে জানায়, এরপরে হচ্ছে লাস্ট যে চুয়াডাঙ্গা একের বিষয়, এরপরে ডিয়ার কমিটির সিদ্ধান্ত নেয় যে আচ্ছা ঠিক আছে। আমরা বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে জানতে পেলাম যে আগামীকাল 23 তারিখ জি আওয়ামী লীগের সভানেত্রী অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বিদেশি বিভিন্ন গণমাধ্যমকে নিয়ে আগামীকাল উনি প্রেস ব্রিফিং করবেন। আচ্ছা এই ব্যাপারটা আসলে কতটুকু সত্য আমরা জানি না, এটা আগামীকাল আসলে এটা বোঝা যাবে। তো সেক্ষেত্রে ইতিমধ্যে আমরা দেখেছি যে ট্রাম্প সরকারের মাধ্যম দিয়ে আমেরিকা থেকে বেশ 2 জন উচ্চপদস্থ কর্মকর্তা বাংলাদেশে এসেছেন এবং প্রধান উপদেষ্টার সাথেও এ ব্যাপারে কথা বলেছেন, এবং আমরা সেখানে যতটুকু জানতে পেরেছি যে সেখানে একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগকে আবার রিব্যাক করানোর জন্য একটা রিকাউন্সিলেশন করার, যেটা হচ্ছে নেলসন ম্যান্ডেলার সময় করা হয়েছিল দক্ষিণ আফ্রিকাতে। এ বিষয়ে আসলে বিষয়টা কি ব্যাখ্যা করবেন? আচ্ছা, প্রথমত যেটা এক নম্বর যেটা বিষয় আসি, সেটা হচ্ছে প্রথমত মানে হাসিনা সংবাদ সম্মেলন করছে কি না করছে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় না আমার কাছে, কারণ সে একজন সাজাপ্রাপ্ত অপরাধী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধী। সেখানকার মানে 1400 মানুষের শাহাদাতের সাথে তার নাম জড়ায় আছে, এটা একটা প্রথমত ব্যাপার। এখন আপনার ভারত সরকার মানে ঠিক মানে আমরা যেভাবে হচ্ছে ওদের স্বাধীনতাকামীদেরকে স্থান দিতাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে শুরু করে, তারা আমাদের সাথে সেই খেলাটা খেলতে যাচ্ছে। তো এটা তারা করতে পারে, এটা এটা আমার মনে হয় না খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে। তবে আমি চাই যে আন্তর্জাতিক যে আমাদের যে ইন্টারন্যাশনাল ট্রিটি আছে, বন্দি প্রত্যাবর্তন ট্রিটি, এটার মাধ্যমে হাসিনাকে এনে এখানে ফাঁসিতে ঝোলানো, আচ্ছা, সেটা আমাদের প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে একটা বিষয় হচ্ছে রিকনসিলেশন যে ব্যাপারটা। আর এর আগে একটু একটু সবার সাথে সেটা বুঝাই দিই, সেটা হচ্ছে যে মানে ইউএসএ তে অনেকগুলো লবিং বলা যায় যে হচ্ছে ফার্ম আছে। আচ্ছা আচ্ছা, এই লবিং ফার্মগুলোর কাজ হচ্ছে যখন কেউ নির্বাচন করে তখন সেই নির্বাচনে ফান্ডিং করা। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এখানে হচ্ছে সবচেয়ে বড় লবিং ফার্মের ধরে আছে আইপ্যাক, আচ্ছা, আমেরিকান ইসরায়েলি যে লবিটা, ওইটা ইরানি ওখানে। এটা কি জায়নিস্টদের কোনো প্রতিষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, এটা জায়নিস্টদের জায়নিস্টদের প্রতিষ্ঠান। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এখন ইরানি হচ্ছে খুব ভালো কাজ করতেছে, সেটা হচ্ছে আমেরিকান ইন্ডিয়ান একটা লবি আর কি। তো আমেরিকান ইন্ডিয়ান লবিগুলো আইপ্যাকের কিছু মূলনীতি আছে যেটা হচ্ছে জায়নিজমের জন্য কাজ করে। বাট মজার বিষয় হচ্ছে আমাদের আমেরিকান ইন্ডিয়ান যে লবিটা, এই লবিটা আবার হচ্ছে টাকার দিলে কাজ করে। আচ্ছা, আপনি যাই বলবেন ওরা সেটার জন্য লবিং করবে। আচ্ছা, ওটা কোনো সমস্যা নাই। ওখানে ওখানে কিন্তু অনেকগুলো আমেরিকার ধরেন হলো, আমি যদি বলি যে আপনার আপনার হচ্ছে ইসলামিস্টের একটা লবি আছে, যেমন মুসলিম ব্রাদারহুড ইউএস, এরকম একটা লবি আছে, মধ্যপ্রাচ্যের একটা লবি আছে। তো এখানে সব থেকে শ্রেষ্ঠ লবিটা হচ্ছে আমেরিকান ইন্ডিয়ান লবিটা, যেটা ওরা টাকা দিলে পারে মোটামুটি হচ্ছে ওরা লবিং করে। আচ্ছা, এখন এই লবিটা আসলে কি করে? এই লবিটা হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো এবং পলিটিক্যাল পার্টি যারা নেতা তাদের উপরে টাকা ইনভেস্ট করে। এখন এরপর যখন এরা বলে যে আমাদের জন্য এটা করো, তখন ওরা এই কাজগুলো করতে যায় আসে। আচ্ছা, এটা হচ্ছে এই যে যেই কর্মকর্তাদের কথা বললেন, এই কর্মকর্তাদের ব্যাপারটা এরকম যে এরা কর্মকর্তারা ইতিমধ্যে কিন্তু আমেরিকার বড় বড় জায়গায় কিন্তু দায়িত্ব পালন করেছে। হ্যাঁ, এটাই মজার। এটার মজাটা হচ্ছে লবিগুলোর কাজটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর যে নেতা কিংবা যারা উচ্চপদস্থ তাদেরকে দিয়ে কাজ করে নেওয়া। এবং এটা মজার বিষয়টা হচ্ছে এটা আবার আমেরিকা ইউএসএ তে বৈধ। আচ্ছা, ইউএসএ পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে ইউএসএ যে পুরো রাষ্ট্র ব্যবস্থা, এটাতে পুরোপুরি বৈধ। তার আগে কিন্তু খলিলুর রহমানকে আমেরিকাতে নিয়ে যাওয়া হয়েছে এই একই বিষয় নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা হলো একটা বিষয়। এটা হচ্ছে সম্পূর্ণ আওয়ামী লীগ যে টাকাগুলো হাসিনার যেই শেখ রেহানা থেকে শুরু করে যারা টাকা পাচার করছে, এটা গুলো হলো কিছু ওখানে খরচ করতেছে আর কি। আচ্ছা, এটা হচ্ছে ওইটার ফল। আর যদিও আমার আমি যদি বলি, সেটা হচ্ছে যে এর আগে অথচ তারা যে বাংলাদেশে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করলেন, তাহলে সেটা কি ট্রাম্প প্রশাসন অবগত নয়? অবশ্যই না। এখানে একটা ব্যাপার হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক সিস্টেম, যেটা হচ্ছে ইউএসএ তে, ইউএসএ যে পার্টি সিস্টেম, ইউএসএ পার্টি সিস্টেম গুলো হচ্ছে প্রচুর লিবারেল ভিউ ধারণ করে। একই সাথে ধরেন আপনার বার্নি স্যান্ডার্স সারাদিন ইসরায়েলে গালিগালাজ করবে, আবার একই সাথে হচ্ছে আবার ফিলিস্তিনের পক্ষে কথা বলবে, ফিলিস্তিনের পক্ষে কথা বলবে, আবার এক দল থেকে আবার ইসরায়েলের পক্ষে কথা বলবে। এখানে
মানে প্রচুর বলা যাচ্ছে হচ্ছে স্বাধীনতা দেওয়া থাকে। এখানে হচ্ছে আমাদের এখানকার যে পার্টি সিস্টেম, এটা হচ্ছে আমরা বলি যে হচ্ছে আপনার গণতান্ত্রিক এককেন্দ্রিক ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি সিস্টেম আর কি, হালকা লেনিনিস্ট পার্টি সিস্টেম প্লাস মানে লিবারেল ডেমোক্রেটিক, বাট ওরা হচ্ছে টোটাল লিবারেল ডেমোক্রেটিক। এখানে পার্টির প্রত্যেকটা পার্সন ইন্ডিভিজুয়াল ডিসিশন নেয় যে সে আসলে কি করবে, এখানে পার্টি চাপায় দেওয়ার কোনো কিছু থাকে না। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আমেরিকান পার্টি পলিটিক্যাল সিস্টেমের একটা, আমি যদি বলি একটা ভালো দিক। আমরা এনসিপি তো এটা চর্চা করি, আমরা একে অপরের বিরুদ্ধে অনেক কিছু বলি আর কি। আচ্ছা আচ্ছা। মানে এটা হচ্ছে একটা মানে আদর্শ পলিটিক্যাল সিস্টেম এরকম হওয়া উচিত যে পলিটিক্যাল পার্টি তার যারা নেতা কর্মী তাদের উপর কোনো কিছু চাপাই দিবে না। আচ্ছা এই সিস্টেমটা আবার ইউএসএ তে খুব খুব বেশি আছে। আচ্ছা আচ্ছা, একটু মানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে এখানে যারা এসেছেন সরি, তারা হচ্ছে রিপাবলিকান পার্টি নেতাকর্মী। ওখানে আবার সিস্টেমটা হলো এরকম যে দলীয়করণ হয় এবং এটা হচ্ছে উইথ কনসেন্ট অফ অল আদার্স। আচ্ছা। এইভাবে দলীয়করণ হয়। তো তারা হচ্ছে একই সাথে সরকারি কর্মকর্তা এবং রিপাবলিকান পার্টির নেতাকর্মী, এবং তাদের ফান্ড হচ্ছে আমেরিকান ইন্ডিয়ানদের মাধ্যমে ফান্ডিং করা আর কি। তো এই জন্য তারা এখানে আর কি ভূমিকাটা রাখতেছেন। তো মজার বিষয় হচ্ছে মানে ইভেন যদি আমরা গত 16 বছরের কথা বলি, গত 16 বছরেও যে পরিমাণে হচ্ছে মানে ফান্ড আমাদের দেশের পলিটিক্যাল পার্টিগুলো লিয়াজো করার ক্ষেত্রে বিশেষ করে বিএনপি আমার যে পরিমাণ টাকা খরচ করছে, আমার মনে হয় না যে আওয়ামী লীগ এত টাকা খরচ করছে। কারণটা হচ্ছে মানে যখন তারা কোনো যারা এসছেন তারা ওই লেভেলের কোনো সিনেটর এখানে আসেন নাই। এটা একটা মানে আওয়ামী লীগের নেতা মানে যারা এখনো পর্যন্ত সুসংবাদ ভাবতেছেন তাদের জন্য এটা অনেক বড় দুঃসংবাদ। আচ্ছা ঠিক আছে, এটা হলো একটা বিষয়। তাদের আসার পিছনে কি তাহলে ট্রাম্প সরকারের কোনো সহমত বা কোনো ওরকম কোনো কিছু না, কোনো কিছু নেই, ওরকম কোনো কিছু না, এটা কি আলাদাভাবে এসছে? আলাদাভাবে এসছে, অথচ বলা হচ্ছে যে ট্রাম্প সরকারের মাধ্যমে কিন্তু এখানে আসছে। না না না, এখানকার মানে আমাদের এখানে যেভাবে সবকিছু এককেন্দ্রিক হয়, ইউএস এর পলিটিক্যাল সিস্টেম ইজ টোটালি ডিফারেন্ট। এটা একটু বোঝাতে পারে। সেটা হচ্ছে এখানে একদম টোটালি ওরা লিবারেল ডেমোক্রেটিক ভিউজ নিয়ে পার্টি স্ট্রাকচার গড়ে তোলে। আর আমাদের এখানে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আমাদের হচ্ছে ডেমোক্রেটিক সেন্ট্রিজম যেটা করা হয় সেটা হচ্ছে যে গণতান্ত্রিক এককেন্দ্রিকতা নিয়ে সবকিছুর পরে ওরা একটা কম্বাইন থাকে। ওখানকার সিস্টেমটা ওইরকম না। আচ্ছা, আর এর আগে যদি আমি বলি যে ধরেন এর আগে 2013-14 সাল থেকে শুরু করে প্রত্যেকটা সময় আমাদের এখানে যারা মানে এখানে কাজ করেছেন বিশেষ করে ইউএস এর যারা, এরা হচ্ছে এখানেও অনেকগুলো লবিং ফার্ম ছিল, বাট এরা সবাই ছিল হচ্ছে আপনার এদের থেকে একটু বেশি যোগ্য। আচ্ছা, মানে আওয়ামী লীগের জন্য আসলে আমি কোনো সুসংবাদ এখানে দেখছি না। আচ্ছা। নাম্বার 3 সেটা হচ্ছে রিকনসিলিয়েশন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। একটা বিষয় হচ্ছে আপনার, আমি ব্যক্তিগতভাবে মনে করি ফৌজদারি অপরাধে অভিযুক্ত যারা, তারা বাদে বাকি সকলের রাজনীতি করার মানে আপনার হচ্ছে অধিকার আছে। এটা এটা একটা একটা ব্যাপার। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পরে আবার ফিরে আসবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর, পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। বিরতির পর আবার ফিরে আসছি। হ্যাঁ, যে কথা বলছিলেন আপনি। আচ্ছা, এখন রিকনসিলিয়েশন আসলে খুবই দরকার। মানে একটা যদি আমি খুব সহজভাবে বলি সেটা হচ্ছে ইভেন আমাদের 71 এর পরে আমরা একটা রিকনসিলিয়েশন প্রসেসের ভিতর দিয়ে গেছি, আমরা 47 এর পরে একটা রিকনসিলিয়েশন প্রসেসের ভিতর দিয়ে গেছি। আসলে রিকনসিলিয়েশন আসলে কি হয়? রিকনসিলিয়েশন হচ্ছে গণক্ষমা বলতে পারেন। একটা হচ্ছে গণক্ষমা করে দেওয়া। ধরেন এখানকার যদি বলি যে ধরেন আমরা 71 এর পরে বাংলাদেশে তো প্রায় শান্তি কমিটি, তারপরে হচ্ছে রাজাকার আলবদর সব মিলে অনেকগুলো লোক এখানে জড়িত ছিল, হাজার হাজার মানুষ এখানে জড়িত ছিল। কিন্তু এত মানুষ কিন্তু আপনি আসলে শাস্তি দিতে পারবেন না। আপনি কি করবেন? যারা হচ্ছে এখানকার মূল ক্রিয়ানক হিসেবে কাজ করেছেন তাদের ক্ষেত্রে বিচার করেন, বাকিদেরকে গণক্ষমা ঘোষণা করবেন। কিন্তু এখানে একটা খুব মানে নেসেসারি এলিমেন্ট, এটা খুব প্রয়োজনীয় জিনিস যেটা, সেটা হচ্ছে তাদের ক্ষমা চাওয়ার এবং তারা যে ভুল করছে এই রিপেন্টেশনটা থাকতে হবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি আমি গত 1.5 বছরে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের পুরো ইন্টারিম গভর্নমেন্টের যদি আমি সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা যেটা মনে করি সেটা হচ্ছে আমরা আওয়ামী লীগকে ডিল করতে আমরা আসলে ব্যর্থ হয়েছি।
আমাদেরকে আরো আগে ব্যাপারটা নিয়ে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রসেসের বিরুদ্ধে আমাদের যাওয়া দরকার ছিল। আচ্ছা, যে একটা জিনিস দেখেন, যে জুলাই একটা গণহত্যা হয়েছে, এখানে 3টা ভোট রিগিং হয়েছে, এখানে সারা দেশে অসংখ্য মানুষকে মারা হয়েছে। আর এইগুলোর জন্য আসলে ঠিক কতজন মানুষ দায়ী? আপনি যদি আওয়ামী লীগের প্রেসিডেন্ট কমিটি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিকে না ধরে আপনি যদি একদম ওয়ার্ড লেভেলে ধরা শুরু করেন, এটা হচ্ছে একটা টোটালি বলা যায় একটা ডিজাস্টার। কারণ এরা তো আসলে সেই ডিসিশন মেকিং এ এরা ছিল না। আপনি একটা মানে বাংলাদেশে যদি আমি বলি যে এত মানুষের তো আপনি আসলে ওইভাবে বিচার করতে পারবেন না। যেহেতু আপনি বাংলাদেশ নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির একজন নেতা, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে রিকনসিলিয়েশনের মাধ্যমে কিন্তু যেখানে আমরা দেখেছি যে দক্ষিণ আফ্রিকাতে সাদা কালোর যে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের যে একটা যুদ্ধ প্রায় সময় লেগে থাকতো এবং সবসময় ছিল, সেটা এইরকম একটা সমস্যা কিন্তু সমাধান করা সম্ভব হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেটা কি আপনি মনে করেন না যে এই রিকনসিলিয়েশনের মাধ্যমে আসলে সম্ভব? আচ্ছা, হ্যাঁ এইটা গুরুত্বপূর্ণ। এখন আপনি একটা কালেকটিভ পানিশমেন্ট, যেটা আমি আওয়ামী লীগের ব্যাপারে ইনসাফের কথা বলি, সেটা হচ্ছে আমাদের স্টিক টু জাস্টিস, আমাদের জাস্টিসের ব্যাপারে সবার একদম একমত থাকা উচিত, সেটা হুএভার কামস। সেটা হইতেছে আওয়ামী লীগকে কালেকটিভ পানিশমেন্ট দেওয়ার কোনো কিছু নাই। এখানে যেটা ঘটছে কিছু ক্ষেত্রে মামলা বাণিজ্যের জন্য, যে হচ্ছে অঙ্ক অঙ্কে ধরলে পারে কিছু টাকা পয়সা পাবে, স্থানীয়ভাবে সেটেলমেন্ট করা যাবে, মানে স্থানীয় যারা হচ্ছে বিএনপি কিংবা বিএনপি যারা আছে তারা হচ্ছে একটা সেটেলমেন্টের দিকে যাবে। এই জন্য এই জিনিসটা আসলে টোটালি বলা যায় যে এই জিনিসটা আসলে আমরা গত 16 বছর সেখানে শুধু বিএনপি কেই বলছেন যে ওরা মামলাবাদীর সাথে সংযুক্ত, কিন্তু আমি দেখেছি যে আওয়ামী লীগের নেতা ধরার পরে সেই এলাকার জামাতের নেতা কর্মীরা কিন্তু ছুটে গেছে। হতে পারে। মানে এখানে যেটা ঘটতেছে সেটা এখানে তো একটা নির্বাচনী কৌশল না, এখানে হচ্ছে একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই জাস্টিস করতে হবে। আপনি কখনোই আপনি জেনে আশ্চর্য হবেন যে 2023 সালে ঘটে যাওয়া একটা ঘটনা, একটা মামলা দিয়েছে, সেই মামলার আসামি হিসেবে এখন গ্রামের বিভিন্ন আওয়ামী লীগ পরিবারের লোক বা আওয়ামী লীগ যারা করতো তাদেরকে কিন্তু পুলিশে ধরা না, হচ্ছে। এটা তো বললাম, এটা হচ্ছে টোটাল একটা মামলা বাণিজ্যের জন্য। এটা হচ্ছে আপনার এর আগেও ঘটছে, এখন ঘটছে, কিন্তু আমাদের তরফ থেকে সেটা সমাপ্তি করা দরকার। এই জিনিসটা আমাদের তো সমাপ্ত করা দরকার। মানে আমরা যদি আবার ওই সেই সেম সিস্টেমের দিকে যাই, আমরা একটা কালেকটিভ পানিশমেন্টের দিকে যাওয়াটা হচ্ছে মানে এটা বাংলাদেশকে আবারও ওই একই রাজনৈতিক কালচারের দিকে নিয়ে যাবে। আমাদের এখন একটা দরকার রিকনসিলিয়েশন প্রসেস। রিকনসিলিয়েশন প্রসেস কিরকম হতে পারে? রিকনসিলিয়েশন প্রসেসটা এরকম হতে পারে যেই সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের খুব মানে তাদের মানে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী আছে যাদের আসলে ভিতরে একটা অপরাধবোধ আছে, সেটা হচ্ছে 3টা ভোট রিগিং, যে মানুষগুলো আসলে সত্যি কথা জনগণের রাজনীতি কিছু মানুষ করতে চাইছে। একটা বিষয় হচ্ছে আওয়ামী লীগ তো বাংলাদেশের অন্যতম একটা পুরনো রাজনৈতিক দল ছিল, খুব সহজ সত্য কথা বলতে পারে তারা। এবং মানে আওয়ামী লীগের আসলে শেখ হাসিনা নষ্ট করছে, সহজভাবে যদি বলি। তো আপনার আমাদের এখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে কিছু মানুষের তো এখন অপরাধবোধ আছে, এবং আপনি যদি তাদেরকে শুধু অপরাধবোধই নাই, আমি আপনাকে ছোট্ট করে একটু জানাতে চাই, সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে 2014 সালের পরে যে নির্বাচন, 18, তারপরে 23 এবং 2014 সালের নির্বাচন, লাস্ট নির্বাচনেও আপনি দেখেছেন যে যারা ভোটারদের যে উপস্থিতি, সেখানে সেই হিসাব অনুসারে যদি আপনি দেখেন, সেখানে দেখবেন কিন্তু যারা ভালো আওয়ামী লীগার যারা ছিল, যারা সঠিক পথে চলতো, তারা কিন্তু এই নির্বাচনকে অনেকে কিন্তু বয়কট করেছে, যার কারণে অনেক সময় দেখা গেছে যে 7% ভোটার উপস্থিত হয়েছে, কখনো 22% ভোটার হয়েছে, অথচ তাদের পরিসংখ্যানে দেখা যায় যে তাদের অত ভোটারও নাই। যেটা ব্যাপার সেটা হচ্ছে যে বাংলাদেশের মানে আওয়ামী লীগের 2টা ফেজ আমি ধরি। একটা হচ্ছে 2014 ভোট মানে ভোটার বিহীন একটা ইলেকশন, যেটা বিনা ভোটে নির্বাচনের যে ইলেকশন, সেই ইলেকশনের আগের একটা ফেজ, পরে একটা ফেজ। 2014 পর্যন্ত যারা আওয়ামী লীগ করছে তাদেরকে আপনি কোনোভাবে দোষী বলতে পারেন না। কারণটা হচ্ছে তারা মানে একটা বৈধ রাজনৈতিক দল হিসেবে, একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তারা গণতান্ত্রিক রাজনীতি করছে। এরপর যেটা হয়েছে সেটা হচ্ছে বিনা ভোটের ইলেকশন, ভোট ডাকাতি, রাতের ভোট, একটা মানে আমি তুমি নির্বাচন, এই বিষয়গুলোর সাথে যারা জড়িত তারা একটা ফৌজদারি অপরাধের সাথে জড়িত। আচ্ছা, এখন মানে রিকনসিলিয়েশন প্রসেসের একটা সব থেকে বড় যে ব্যাপারটা সেটা হইতেছে যে একটা গণক্ষমার দিকে আমাদের যাইতে হয়। যারা মনে করে যে আচ্ছা ঠিক আছে, এটা মানে ধরেন একটা বিষয় হয়েছে যে একটা এলাকার মানুষ, ধরেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছেলের ছাত্রলীগের পোস্ট পদবি নিয়ে লাগছে,
ছাত্রলীগের মিছিল করা লাগছে। কেন করা লাগছে? কারণটা হচ্ছে সে ওই হলে থাকতে হইলে পারে তারে পরিস্থিতিটাকে আসলে এটা করতে বাধ্য করতে করে। বাধ্য করছে। এরপর ধরেন হলো একজন লোক ব্যবসা করতে গেছে, তারে হচ্ছে ওই স্থানীয় একটা হইলো লোকাল একটা ওই নেতাদের সাথে একটা ভালো সম্পর্ক রাখা লাগছে। এটা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি ছিল। এখন যদি আমি হুট করে বলি যে বিশুদ্ধতাবাদের দিকে যায়, যে হলো তোরা সবাই খারাপ, তাহলে যেটা হবে সেটা ঠকবাজ থেকে আউজারের একটা মতো একটা ব্যবস্থা হবে। আপনাকে অবশ্যই রিকনসিলিয়েশনের ভিতর দিয়ে যাইতে হবে। কাদের সাথে রিকনসিলিয়েশন হবে? যারা মনে করে যে এই যে বিনা ভোটের ইলেকশন গুলো, জুলাই গণঅভ্যুত্থানের সে সময় যে গণহত্যা, এবং এই যে হচ্ছে যে সমস্ত ফৌজদারি অপরাধগুলো হয়েছে, দখল, তারপরে হচ্ছে আপনার মানুষকে মারা, চাঁদাবাজি, এগুলোর সাথে যারা জড়িত ছিল না, আপনাকে অবশ্যই তাদেরকে বুকে টেনে নিতে হবে। এটা হচ্ছে, এবং মানে একটা যে বিষয়টা করতে সেটা হচ্ছে সম্মিলিত ট্যাগিং এর যে ব্যাপারটা চলতেছে, যে আচ্ছা ঠিক আছে, মানে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের রাজনীতি করার একটা অধিকার আছে। আপনাকে, আপনি ধরেন একজন লোক 2014 পর্যন্ত আওয়ামী লীগ করছে, এখন আপনাকে অবশ্যই, এখন সে যদি বিএনপি করতে চায় বিএনপি তাকে আসার সুযোগ দিতে হবে, জামাত করে জামাতে আসার সুযোগ দিতে হবে, এনসিপি করতে চাইলে এনসিপিতে আসার সুযোগ দিতে হবে। এই জিনিসটা আসলে দরকার। কেন দরকার? এটা এটা তো তার, আপনি ব্যক্তির, আপনি দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু আপনি ব্যক্তির যে হচ্ছে রাজনীতি করার অধিকার, এটা তো আপনি হচ্ছে কোনোভাবে খর্ব করতে পারেন না। এই এই জিনিসটা আপনার আপনার এটা তার সাংবিধানিক অধিকার, এটাকে তো আপনাকে দিতে হবে। যে হচ্ছে, এবং তাহলে সে যদি আওয়ামী লীগ না করে যে কোনো দল যদি করতে চায়, তাহলে তাকে সেই দল করতে দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত। অবশ্যই সুযোগ বলে আপনি হ্যাঁ, মনে আমার করেন? নাম্বার সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে একটা জিনিস দেখেন, যেই সমস্ত মানুষগুলো আপনার গত 16 বছর যাবত মানুষের উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন এবং ভোট ডাকাতি সহ সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানের সময় গণহত্যার সাথে জড়িত, তাদেরকে বাদ দিয়ে যদি তৃণমূলে যারা হলো সাধারণ সমর্থকরা ছিল, এরা যদি এই মানুষ এর থেকে বাদ দিয়ে কোনোভাবে রাজনীতি করার চেষ্টা করে, এটাকে আমি মনে করি যে হচ্ছে সেই অধিকারও তাদের থাকা উচিত। কেন উচিত? আমি তো বললাম, ব্যক্তির রাজনৈতিক অধিকার কেনার অধিকার আসলে আমাদের কারো নেই। কিন্তু যারা ফৌজদারি অপরাধে, যেগুলো আপনার হচ্ছে ভোট রিগিং থেকে শুরু করে এগুলোর সাথে সরাসরি ওতপ্রোতভাবে জড়িত ছিল, যারা মানুষের উপর নির্যাতন করছে, মানে যারা হচ্ছে মানুষকে নিপীড়ন করছে, যারা মানুষের জমি জমা থেকে শুরু করে দখল করছে, যারা সরকারি সম্পত্তি তছরূপ করছে, এক কথায় যারা রাজনৈতিক পাওয়ারটাকে ব্যবহার করে যারা অন্যায় কাজের সাথে সংশ্লিষ্ট ছিল, রাষ্ট্র বিরোধী কাজে, এদেরকে অবশ্যই বিচারে আনতে হবে, এদেরকে অবশ্যই বিচারে আনতে হবে। যেটা কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এই মানুষগুলোকে আমাদের এখানে বড় রাজনৈতিক দলগুলো শেল্টার দিচ্ছে, আর মানে যেই মানুষগুলো হচ্ছে আসলে ওই 14 সালের পরে আওয়ামী লীগ করে নাই, তাদেরকে নিয়ে আবার হচ্ছে ধরে আনা হচ্ছে, এবং একটা বিষয় দেখা হচ্ছে যে তার আসলে কত টাকা আছে। যদি সে ধনী হয়, সেক্ষেত্রে তার জন্য তাকে অবশ্যই এনে হচ্ছে মামলাবাজির একটা, মামলা ব্যবসার একটা হচ্ছে সিস্টেমের দিকে যাওয়া হচ্ছে, আর সে করে ফেলে তাকে সরাসরি জেলে পাঠানো হচ্ছে। এই ব্যাপারটা হচ্ছে সব থেকে, মানে আমাদের, আবার বলছি, আমাদেরকে আসলে একটা জাস্টিসের সিস্টেমের ভিতর দিয়ে যাইতে হবে। এই বিষয় নিয়ে কি এনসিপি কথা বলেছে সরকারের সাথে? এনসিপি একদম ফ্রম দ্য বিগিনিং একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে কালেক্টিভ পানিশমেন্ট না, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে জাস্টিস এনশিওর করা। কিন্তু মানে আমাদের এখানে রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে প্রত্যেকের যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, প্রথমত যেটা করা যায় সেটা হচ্ছে যে মানে ওই ধরে মানে ধরেন যেটা ঘটে আর কি, যে হচ্ছে ওরে ধরবো, টাকা নিব, বের করবো, তারপরে আমি আমার সাথে নিব। এই যে ব্যাপারটা চলছে, হ্যাঁ, এই যে ব্যাপারটা, জি, এইটার এগেইনস্টে আমরা একদম ফ্রম দ্য বিগিনিং আমরা ছিলাম। কিন্তু বড় রাজনৈতিক দলগুলো যেটা এটাতে মজা পেয়ে গেছে, এটা আসলে এনসিপি এটা করতে পারে নাই। এটা এনসিপির অন্যতম ব্যর্থতা আমি মনে করি। আপনি একটা দেশের, ধরেন বাংলাদেশের যদি আমি বলি, সেটা হচ্ছে আওয়ামী লীগের সাথে জড়িত লোক হচ্ছে 5%, আপনার এখন 5% না, ধরেন 1% মানুষও হয়, সেটা একটা হিউজ নাম্বার। জুলাই যুদ্ধে যারা আহত হয়েছে এবং যারা নিহত হয়েছে, এদের সম্পর্কে, এদের ব্যাপারে রাষ্ট্র কি কোনো পদক্ষেপ নিয়েছে? যারা আহত হয়েছেন বা যারা নিহত হয়েছেন, আচ্ছা, বা এনসিপি এর ব্যাপারে কি ভূমিকা পালন করছেন? একটা বিষয় হচ্ছে, মানে আমার মনে পড়ে
যে আমি হচ্ছে জাতীয় নাগরিক কমিটি, আমাদের যখন এনসিপি হওয়ার আগে নাগরিক কমিটি যখন ছিল, তখন হচ্ছে আমি ওই আহতদের সেল নিয়ে আমি কাজ করতাম আর কি। আচ্ছা। তো আপনার প্রায় 50,000-এর বেশি আপনার হচ্ছে অঙ্গহানি হয়েছে। মানে ধরেন একটা ছেলে যে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, সে হঠাৎ করে কানা মানে অন্ধ হয়ে গেছে। একটা ছেলে যে হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, তার 2টা পা নাই। এখন আপনি আসলে মানে তাদের জন্য আসলে কি করতে পারেন? আপনি শুধুমাত্র আর্থিক সহায়তা কিন্তু এগুলোর জন্য যথেষ্ট না। তাদের সব থেকে বড় যে চাওয়াটা ছিল সেটা হচ্ছে বিচার। সেই দর্শক মন্ডলী, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর। পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। বিরতির পর আবার সকলকে আন্তরিক ধন্যবাদ। হ্যাঁ, আপনার মানে কথা। তাদের সবচেয়ে বড় যে জায়গাটা ছিল সেটা হচ্ছে বিচার। এখন মানে আমরা বিচারের দিকে কিছু যাইতে পারছি, এটা আমার কাছে মনে হয় যে এটা আমাদের তার বিচার করার আগে চাইতে, মানে যেহেতু একজন মানুষ আহত হয়ে গেছে, একজন হ্যাঁ। অন্ধ হয়ে গেছে, আপনার হচ্ছে আমাদের যারা মানে আমাদের জুলাই যোদ্ধা যেটা বলা হয় সেটা হচ্ছে মেইনলি আহতদের জন্য, আহতদেরকে ধরা হয় আর কি। আচ্ছা, হ্যাঁ, তো আহতদের ক্ষেত্রে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে সরকার তো তাদের একটা মাসিক সম্মানী ব্যবস্থা করছে, প্লাস তাদের হচ্ছে এককালীন একটা টাকা দিচ্ছে, শহীদ পরিবারগুলোকে দেওয়ার চেষ্টা হয়েছে। আসলে মানে এগুলো তো আসলে যথেষ্ট না, জি, এগুলো তো আসলে যথেষ্ট না। একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে যে মানে আপনি মানে আমার প্রথম দিকে এখন ট্রমা হয়ে গেছিল আর কি, যে আমি যখন পঙ্গু হসপিটালে যাইতাম তখন মানে টোটাল ট্রমাটাইজ হয়ে যেত আমি, যে আসলে কি হয়েছে এখানে একটা মানে আপনার প্রত্যেকটা মানুষ রাত হলে কাঁদছে, তারপরে হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলে, ধরেন 9-10-এর একটা ছেলে, আপনি ধরেন একটা বৃদ্ধ মানুষের আত্মনাদ একরকম, আর একটা হচ্ছে 9-10-এর একটা ছেলের আত্মনাদ আরেক রকম। 9-10-এর একটা ছেলের পুরো লাইফটা নষ্ট হয়ে গেছে। 9-10-এর একটা ছেলের হচ্ছে তার তো ধরেন আরো অনেকদিন মানে যদি ধরি, তাকে হচ্ছে অন্যের উপর ভর করে বাঁচা লাগবে। এই ব্যাপারগুলো ঘটছে। তাহলে ওদেরকে যে সাপোর্টিং দেওয়ার দরকার ছিল, সেই সাপোর্টিংটা আসলে কি রাষ্ট্রপক্ষ সেভাবে দিতে পারছে না? রাষ্ট্র চেষ্টা করছে, মানে রাষ্ট্র চেষ্টা করছে, তবে আমি তাদের কাছে সবথেকে বেশি যেটা চাইছি সেটা হচ্ছে ভাই বিচার লাগবে, ঠিক আছে? মানে 10 দলীয় জোটের আগে ছিল 11 দলীয় জোট, যেহেতু বাংলাদেশ ইসলামী আন্দোলন নামে একটি দল আপনাদের জোটে ছিল, তারা এই জোট থেকে বের হয়ে গেছে, এদের ব্যাপারে কি মন্তব্য করবেন? না, এখানে একটা বিষয় হচ্ছে যে বিশ্বাস জন্ম নাই, উনি অত্যন্ত একজন ভালো আলেম এবং ভালো মানুষ এবং ভালো নেতা। একটা বিষয় হয়েছে সেটা হচ্ছে যে হ্যাঁ, জোটের কিছু বিষয় নিয়ে মতপার্থক্যের যে ব্যাপারটা ঘটছে সেটা মানে আমাদের প্রত্যেকের জন্য আসলে হৃদয় বিদারক, কারণ একটা বৃহত্তর লক্ষ্য নিয়ে আমরা একসাথে কাজ শুরু করেছিলাম। এবং মানে আমি মানে ব্যক্তিগতভাবে যদি বলি, পিসা চরমনের কাছে আমরা প্রত্যেকে কৃতজ্ঞ, কারণ প্রথম রাজনৈতিক দল হিসেবে তারাই জুলাই গণঅভ্যুত্থানে মাঠে নেমেছিলেন। তো আমরা মানে এখন এরপরে যেটা দেখছি যে সেটা হচ্ছে মানে বিশেষ করে মানে আমাদের জোটের অন্তম একটা দলের সাথে তাদের যে খারাপ সরাসরি সম্পর্ক তৈরি হচ্ছে, এটা একটা মানে খুবই আমাদের জন্য অস্বস্তিকর একটা বিষয়। আমার প্রত্যাশা থাকবে তাদের প্রতি শুভকামনা থাকবে। জাতীয় পার্টিকে নিয়ে জোট করছে শুনতে না না না, পাচ্ছি। এরকমটা করছে না, তারা তাদের মতো করে হচ্ছে নিজেরা নির্বাচন করছে। আচ্ছা আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে একটা জোট তৈরি হয় কিছু সম্ভাবনাকে সামনে রেখে, কিছু লক্ষ্যকে সামনে রেখে এবং কিছু প্রতিশ্রুতিকে সামনে রেখে। এর পাশাপাশি জোট তো আসলে আমাদের রাজনৈতিক দল তো আসলে আমরা হইলো এই যে কখনো ওই 300 টাকার স্ট্যাম্প নিয়ে কখনো হয় না, এটা তো হয় হচ্ছে জেন্টলম্যান এগ্রিমেন্টের উপর ভিত্তি করে। এবং তাদের যে একটা চাওয়া ছিল, সেই চাওয়ার ব্যাপারে তাদের কাছে মনে হয়েছে তারা প্রতারিত হয়েছে। আর একটা বিষয় হচ্ছে তাদের যে লক্ষ্য, সাথে তারা মনে হচ্ছে যে এই লক্ষ্য যেন অর্জিত হবে না। এখন এই বিষয় থেকে আসলে তাদের আজকে পথটা বেছে নিয়েছে, তাদের জন্য অসংখ্য শুভকামনা। তাদের জন্য শুভকামনা করছেন যে যাতে তারা নির্বাচনী মাঠে তারা সুন্দরভাবে কাজ করতে পারে। অবশ্যই আমরা তো চাই শতফুল বিকশিত হোক। যেহেতু আপনিও 10 দলীয় জোটের একজন মনোনয়ন প্রার্থী ছিলেন এবং প্রার্থিতা আমরা দেখলাম গত 20শে জানুয়ারি আপনি প্রত্যাহার করেছেন। প্রত্যাহার করার পর আমরা দেখলাম জামাতের যিনি প্রার্থী, ওনার সাথে খুব
সৌহার্দ্যপূর্ণ আচরণের মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় কথা বলেছেন এবং ছবিও তুলেছেন। এক্ষেত্রে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আপনি এনসিপির একজন দায়িত্বশীল জায়গা থেকে, যেহেতু 10 দলীয় জোটের প্রার্থীর সাথে ভোট করার পক্ষতাও আপনি ঘোষণা করেছেন, চুয়াডাঙ্গা এক আসনে নির্বাচন করার ক্ষেত্রে এবং আপনার জোটের প্রার্থীকে জয় করার ক্ষেত্রে কি ধরনের প্ল্যান প্রোগ্রাম সাজিয়েছেন এবং এনসিপি কে কিভাবে ইনক্লুড করতে চান জামাত ইসলামী বাংলাদেশের সাথে? আমি সবসময় একটা মানে আমাকে অনেকে বলে যে হচ্ছে তুমি মানে জাস্ট প্রত্যাহার করে কিভাবে হচ্ছে আরেকটা প্রার্থীর পক্ষে কাজ করছো। মানে একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে মানে জুলাই গণঅভ্যুত্থানের পরে কিছুটা সময়ের জন্য আমাদের কাছে অনেক পথ ছিল। মানে এরপরে যদি বলি মানে আমার পার্সোনাল যে মানে আমার বলবো যে আল্লাহ আমাকে যা দিয়েছেন, ধরেন আমি যদি চাইতাম আমি ধরেন 24শে সেপ্টেম্বরে আমি আমার ইউএসএ চলে যাওয়ার কথা ছিল আর কি। মানে আমার ওখানে একটা মাস্টার্সে চলে যাওয়ার কথা ছিল। এরপরেও যদি বলি যে হচ্ছে একজন এমপি যে তার সে যদি কম মানে আইন মেনে চলে, আইন মেনে চলতে পারে, কিন্তু একজন এমপির কাছে খুব বেশি ক্ষমতা নাই। আচ্ছা, এরপরে যদি বলি যে হচ্ছে যদি দুর্নীতি না করে তাহলে সে কোনো মনিটারি বেনিফিটও তার তেমন একটা নাই। ঠিক আছে, তো মানে আল্লাহর রহমতে এর থেকে বেশি ক্ষমতা এবং এর থেকে বেশি বড় বেনিফিট আল্লাহ আমাদের দিচ্ছে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, যে মানে এমপিরা, একজন এমপি বৈধ ইনকাম দিয়ে যে পরিমাণ যেই লাইফস্টাইলটা চালাতে পারে, আমি তার থেকে বেশি বৈধ ইনকাম করার ক্ষমতা আল্লাহ আমাদের দিচ্ছে। আচ্ছা, তো এখানে একটা আমরা একটা বৃহত্তর লক্ষ্য নিয়ে আসলে এটা করছিলাম। এই জন্য আমার কাছে তেমন কোনো কিছু ফিল হয় নাই। আচ্ছা, আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে মানে আমার এটা একটা দায়িত্বের জায়গা। এখানে যে 5,08,000 যে মানুষ ভোটার আছে, জি, জি। 5,11,659। হ্যাঁ 5,11,000 যে ভোটার আছে, এই ভোটারদের কাছে মানে সেবা পৌঁছানোটা হচ্ছে এখানে আমার মেন লক্ষ্য হচ্ছে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, এখানে যদি এমন হয় যে আমার কারণে যদি তারা ক্ষতিগ্রস্ত হয়, তবে এটা মানে আমার নিজের কাছেও খারাপ লাগবে, আল্লাহর কাছে আমার জবাব দেওয়া লাগবে। এটা আমার একটা এটা ছিল আর কি। তো এই কারণে আসলে আমি এখন একটা বিষয় হচ্ছে যে জামাতের বয়স হচ্ছে প্রায় 86 বছর, 86 বছর তাদের রাজনীতির বয়স। আমাদের বয়স হচ্ছে 8 মাস। তো তাদের যে পরিমাণ সংগঠন থাকবে, তাদের যে পরিমাণে সামর্থ্য থাকবে, এই পরিমাণ সামর্থ্য আমাদের থাকার কথাও না, হওয়ারও কথা না। স্বাভাবিক। হ্যাঁ, এরপরে তাদের যে তারা যেহেতু জোটের প্রধান দল, তারা নির্বাচন করছে 220 আসনে, আমরা নির্বাচন করছি 30 আসনে, সেহেতু তারা আমাদের থেকে অনেক বড় দল, এটাও স্বাভাবিক। এরপরও আমি আমাদের যেটুকু সর্বোচ্চটুকু দেওয়া সম্ভব এটা আমরা দেব এবং এটা আমরা দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, এখন ধরেন আজকে থেকে তো আসলে আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রম শুরু হলো, এর পাশাপাশি হচ্ছে হ্যাঁ ভোটের একটা ক্যাম্পেইনের ব্যাপারটা চলছে আর কি। তো ওই আমরা আগামী আমরা তথ্যমতে জেনেছি যে আলমডাঙ্গাতে একটি ইসলামী মিশনারি হসপিটাল তৈরি করার ব্যাপারে আপনি কাজ করেছেন এবং সেটা অনেকটা এগিয়ে নিয়ে গেছেন। আসলে নির্বাচনে যদি দল আপনার জোট সরকার যদি ক্ষমতায় না যায়, জোটের প্রার্থী যদি ওনারা যদি না যায় ক্ষমতাতে, এই কাজটা কি তারপরেও এগিয়ে নিয়ে যাবেন? আমি আমার সর্বোচ্চটুকু নিয়ে যাব। আচ্ছা, মানে একটা বিষয় হচ্ছে, একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে আমি যেটা মনে করি একজন এমপির কাজ হচ্ছে তার জনপদকে রিপ্রেজেন্ট করে আইন প্রণয়নের ক্ষেত্রে ভূমিকা রাখা। আর আমি একটা পলিটিক্যাল পার্টি করি, এনসিপি করি। এনসিপির মেইন লক্ষ্যের জায়গাটা হচ্ছে নাগরিক অধিকারের জায়গাটাতে লক্ষ্য রাখা। এখন এই নাগরিক অধিকারের জন্য যে ফাইটটা, এই ফাইটটার সাথে খুব ক্ষমতায় থাকলেও আমরা দিব, না থাকলেও আমরা দিব। যে কারণে আমরা আওয়ামী লীগের নাগরিক অধিকারের কথা বললাম এখানে। এটা আমি মানে এখানে তো ওপেন এয়ারে, মানে আমি তো ক্যামেরার সামনে বলতেছি অবশ্যই, হ্যাঁ, যে আমেরিকান নাগরিক অধিকারের কথা বলতেছি। আমার জনপদের মানুষের যে স্বাস্থ্যের অধিকার, এই স্বাস্থ্যের অধিকারের জন্য আমি আমার ফাইটটুকু দিব। এখন একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এখন যতটা হয়তো স্মুথলি কাজ করতে পারতেছি, এখন আবার এমপি হলে যেভাবে কাজ করতে পারতাম, এখন তো সেটা পারবো না। এটা সব স্বাভাবিক। মানে আপনার এখন হয়তো আগে আমার একটা ফোন দিলে পারে হয়তো ফোন কেউ রিসিভ করতো, এখন 20টা ফোন দিলে পারে মনে হবে কে ফোন দিচ্ছে, এটা যাবে হয়তো। কিন্তু আমি আমার সর্বোচ্চটুকু দিব। এটা মানে আলমডাঙ্গা মানুষের প্রতি আমার কমিটমেন্ট, এই কমিটমেন্টের জায়গায় আমি অটুট থাকবো ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা। 10 দলীয় জোট যদি বাংলাদেশ সরকার গঠন করে
সেক্ষেত্রে এনসিপির, যেহেতু আপনি একজন কেন্দ্রীয় নেতা, হুম। এনসিপির পক্ষ থেকে আসলে বাংলাদেশের মানুষের কোন কোন অধিকারগুলো নিয়ে হচ্ছে যে সংসদে কথা বলার প্রয়োজন বলে মনে করবেন আপনারা, আচ্ছা, এবং সেটা কোনো ইয়ে করা আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, প্রথমত যেটা সেটা হচ্ছে যে এনসিপির একটা 24 দফার একটা হচ্ছে মূলনীতি আছে, ওই ব্যাপারে আমরা কাজ করব। আর এটা হচ্ছে আমাদের এখানে 23টা সংস্কার কমিশন গঠিত হয়েছিল আর কি। সংস্কার কমিশনের যে রিপোর্ট গুলো আছে, এখন বাংলাদেশে তো আসলে বারবার সংস্কার কমিশন তৈরি হয়, বারবার রিপোর্ট তৈরি হয়, রিপোর্ট বাস্তবায়ন হয় না। এখন জোট সরকার যেন এই রিপোর্টের পূর্ণ বাস্তবায়ন করে, শুধুমাত্র জুলাই সনদের টুকুই না, বরং হচ্ছে প্রশাসনিক সংস্কার, এরপরে হচ্ছে আমাদের স্থানীয় সরকারের যে সংস্কার, গণমাধ্যমের সংস্কার, এটা যেন পূর্ণ বাস্তবায়ন হতে হয়, সেই জন্য সর্বোচ্চ রূপ দিয়ে এনসিপি এখানে কাজ করবে। এনসিপির কমিটমেন্টের জায়গাটা হচ্ছে খুব সিম্পল, সেটা হচ্ছে দেখেন, আমরা যেটা বলি সেটা হচ্ছে যে অনেকে বলার চেষ্টা করে যে মানে জুলাই গণঅভ্যুত্থান শুধুমাত্র হয়েছিল একটা রাজনৈতিক দলকে সরানোর জন্য, একটা স্বৈরাচারকে সরানোর জন্য। আমরা যেটা মনে করি সেটা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ছিল আমাদের সম্মিলিত 54 বছরের ফ্রাস্ট্রেশন, আমাদের যে হতাশা, আমাদের যে ক্ষোভ, আমাদের যে বিক্ষোভ, এটা সম্মিলিত বিস্ফোরণ হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান। তো এই যে ফ্যাসিস্ট কাঠামো, ধরেন আমলাতন্ত্রের ফ্যাসিস্ট কাঠামো, আমাদের স্বাস্থ্য খাতের কাঠামো, আমাদের স্থানীয় সরকারের যে কাঠামো, আমাদের গণমাধ্যমের যে কাঠামো, এই কাঠামোগুলো যতক্ষণ পর্যন্ত আমূল পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত আসলে জুলাই গণঅভ্যুত্থানের যে মানুষগুলো এবং রাষ্ট্রের দৃশ্যমান পরিবর্তন হ্যাঁ ততক্ষণ না পর্যন্ত হয়, হবে। তাহলে যেই মানুষগুলো রাস্তায় নেমেছে তাদের সাথে একটা প্রতারণা করা হবে। যেহেতু আমাদের ডাকে মানুষগুলো নেমেছিল, এটা আমাদের প্রতি তাদের একটা কমিটমেন্ট বলতে পারি। তো এই জায়গা থেকে জোট সরকার যেন সংস্কারের সার্বগ্রিক ব্যাপারটা নেয়, এটা একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে বিচার, মানে একটা বিষয় হচ্ছে বিচার এবং জাস্টিস, এটা হচ্ছে সব থেকে আমার মনে হয় গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমরা প্রতিবার বিচার চাই বিচার চাই বিচার চাই করি, এরপর আমরা ঘরে ফিরে যাই, বিচারগুলো হাওয়া হয়ে যায়। এখন ধরেন গত 16 বছরে যে মানুষটা নিপীড়িত হয়েছে, আমি একটা মানে আমি মহাভারত থেকে কোট করতে অনেক পছন্দ করি। একটা মজার জিনিস হচ্ছে মহাভারতে শ্রীকৃষ্ণ ছিল হচ্ছে আপনার পাণ্ডবদের পক্ষে, আর ভীম ছিল আর কি গদাধারী আর কি। তো কৌরবদের পক্ষে ছিল আপনার দুর্যোধন। তো দুর্যোধন আবার ছিল হচ্ছে বলরাম, কৃষ্ণের যে ভাই, তার শিষ্য। হ্যাঁ, তো যখন এখন হলো ওই ভীম যেটা করে সেটা হচ্ছে যুদ্ধের নিয়ম ভেঙে আপনার ওই দুর্যোধনের এই যে আপনার হলো কোমরের নিচে আঘাত করে, যেটা ছিল হচ্ছে মানে আপনার নীতিবিরুদ্ধ কাজ, যুদ্ধের নিয়ম সেটা ভাঙে। তখন বলরাম যে সে মানে হচ্ছে তার হাতিয়ার তুলে নেয় যে এ তো যুদ্ধের নিয়ম ভাঙছে। তো তখন শ্রীকৃষ্ণ তাদের থামায়, বলে যে বলরাম তো শ্রীকৃষ্ণ ভাই। তো শ্রীকৃষ্ণ তখন বলে যে তুমি এখন কি করতেছো? বলে ও তো যুদ্ধ নিয়ম ভাঙছে, এখন এটা তো অন্যায় করতেছে, আমি এই অন্যায় ঠেকাচ্ছি। তো বলে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হইলো, এত কিছু হইলো, অভিমন্যুর হত্যা হলো, তখন তোমার এই নীতি কই ছিল? তখন তো তুমি চুপ ছিলে, এখন কথা বলতেছো কেন? বুঝছো না আমার কথা? তো মানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে মানে আমরা সবসময় আসলে বলি যে হচ্ছে এখন যে মানুষগুলো যে যত 16 বছর নিপীড়ন করা হয়েছে, এই মানুষগুলো তো আসলে অধিকার আছে তাদের জাস্টিস পাওয়ার। এই জাস্টিসের জন্য তারপরে হচ্ছে ভবিষ্যতে আরো কেউ যেন কেউ ইনজাস্টিস না পায়, ইনজাস্টিসের শিকার না হয়, এর জন্য আসলে আমাদের যেই বিচারের যে ব্যাপারটা ছিল, জাস্টিস পাওয়ার, জাস্টিস পাওয়ার, আহতদের যে জাস্টিস দেওয়া, এই ব্যাপারটা। আর একটা বিষয় হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদি আর আমি, আমাদের সম্পর্ক ছিল হচ্ছে একটু খোঁচাখুচি সম্পর্ক আর কি। হ্যাঁ, আমার ক্যাম্পাসের বড় ভাই। তো পুরোটা সময় আর কি হচ্ছে যেমন ধরেন হয়তো মানে আমার এখনো মানে খারাপ লাগে আর কি, যে উনি যেদিন হচ্ছে গুলিবিদ্ধ হয় তার 3 দিন আগে চা খাচ্ছে, আমি তাই ধরছি, ভাই আপনি কি করেন? বলে ইলেকশন করতেছি, তোরে খুঁজে পাই না কেন? আমি বলতেছি ভাই আপনাদের 350 করতে হবে। হ্যাঁ, বলে তুই করতে পারবি? আমি 700 দ্বিগুণ পাবো। ঠিক আছে, দিয়ে ওনার আমি আমার সাথে এটা
মজার সম্পর্ক। খুবই মজার, মানে খোঁজাখুঁজি সম্পর্ক, মানে আমার সাথে তার কোনোদিন মেলে নাই আর কি। আচ্ছা মানে দুই ভাইরে সারাদিন হলো গুতায় আর কি। আচ্ছা। তো তো যেটা ঘটলো সেটা আমরা দেখলাম যে খুনি আসলে ভারতে আবার পালাই গেল, জাস্ট যেভাবে আগে খুনিরা পালাইছে একই রকমের পালাই গেল আর কি। তো আমাদের যেটা মনে হলো সেটা হচ্ছে আমরা আসলে একটা জ্বলন্ত, আমরা একটা গাজা হওয়ার পথে আছি, যারা যেরকম একদিকে সমুদ্র বাদে বাকি। সম্মানিত দর্শক, রাজনৈতিক নেতাদের কথা আসলে বরাবরের মতোই কিন্তু আমরা জনতার জিজ্ঞাসার মাধ্যমে জানাতে চাই। আমরা যে কথাগুলো এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোল্লা ফারুক হাসান উনি বললেন, আসলে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের কিন্তু রাষ্ট্রের সুবিধা পাওয়ার অধিকার আছে। সেই অধিকার রক্ষায় ওনারা কাজ করবেন যদি 10 দলীয় জোট নির্বাচিত হয়। আর যদি নির্বাচিত নাও হয় তারপরেও তারা ওনাদের ব্যক্তিগত জায়গা থেকে কাজ করে যাবেন দেশ ও দেশের মানুষের জন্য। এটা আসলে হওয়া উচিত। রাজনৈতিকভাবে নির্বাচনে এমপি নির্বাচিত হলাম, দলের জন্য কাজ করলাম, জনতার জন্য কাজ করলাম, এটা আসলে আমাদের কাম্য নয়। অবশ্যই রাজনৈতিক নেতারা যে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি মোতাবেক আসলে তাদের কাজ করা উচিত। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে আমরা অনুষ্ঠানের শেষ প্রশ্নটা রাখতে চাই। অবশ্যই 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, এই মাঠের একজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন, 10 দলীয় জোটের একজন দায়িত্বশীল মানুষ। জি। সেই হিসেবে 10 দলীয় জোটের পক্ষ থেকে দাঁড়িপাল্লা মার্কায় জনগণ কেন ভোট দিবে এবং জনগণকে ভোট দেওয়ার ব্যাপারে কোনো মেসেজ আছে কিনা, এবং চুয়াডাঙ্গা জেলার 1 আসনের সাধারণ জনগণের প্রতি কোনো আহ্বান আপনার আছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় চুয়াডাঙ্গা আলমনগরবাসী, আমি মোল্লা মোহাম্মদ ফারুক হাসান, আমি এনসিপির যুগ্ম সদস্য সচিব এবং এই আসনে এনসিপি কর্তৃক মনোনীত একজন প্রার্থী হিসেবে ছিলাম। এরপরে আলমডাঙ্গা চুয়াডাঙ্গার জনগণ এবং দেশের বৃহত্তর সাথে আমি আমার মনোনয়ন প্রত্যাহার করেছিলাম, মনোনয়নের রেস থেকেও নিজেকে সরিয়ে দিয়েছিলাম। প্রথমত যেটা সেটা হচ্ছে, একটা জিনিস দেখেন, আমরা একটা বৃহত্তর স্বপ্ন নিয়ে, খুব বড় ধরনের স্বপ্ন নিয়ে গত 54 বছরের যে রাজনৈতিক সংস্কৃতি, গত 54 বছরের যে রাজনৈতিক বন্দোবস্ত, গত 54 বছরের যে রাজনৈতিক অপসংস্কৃতি এবং অত্যাচার নির্যাতন চলছে, তার বাইরে এসে জনতার হাতে ক্ষমতা এবং জনগণের ক্ষমতায়ন এবং জনতার ন্যায় বিচার, এই লক্ষ্যকে সামনে রেখে আসলে আমরা 10 দলীয় জোট করেছি। আমরা যে স্বপ্ন নিয়ে হাসিনাকে তাড়িয়েছিলাম, আমরা সবাই মিলে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম, সেই ঐক্যবদ্ধ ভাবেই আমাদের আগামী 12 ফেব্রুয়ারিতে চুয়াডাঙ্গা 1 আসনে দাঁড়িপাল্লা মার্কায় আপনার মূল্যবান ভোট দিবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, ভোট আপনি যাকেও দিন না কেন, গণভোটে অবশ্যই হ্যাঁ দিবেন। গণভোটে হ্যাঁ দিলে আপনার যেই রাষ্ট্রের স্বপ্নটা আপনি দেখতেন, আমরা দেখেছি, মানুষ দেখেছে, সেই রাষ্ট্র হয়তো আমরা তৈরি করতে সক্ষম হবো। একটা জবাবদিহিতামূলক, একটা ইনসাফের রাষ্ট্র। আপনাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। অত্যন্ত কম সময়ে অনেক বেশি ভালোবাসা পেয়েছি। আশা করি সেই ভালোবাসা অব্যাহত থাকবে এবং সেই ভালোবাসার প্রতিদান হিসেবে যারা আমাকে ভালোবাসতেন তারা অবশ্যই গণভোটে হ্যাঁ দিবেন এবং আগামী নির্বাচনে 10 দলীয় জোটকে বিজয় করবেন। ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো তৈরি করার ক্ষেত্রে যোগ্যমান প্রার্থীগুলো, যোগ্য মানুষগুলো আগামীর সংসদ হিসেবে তারা নির্বাচিত হোক, জনগণ তাদের সঠিক সিদ্ধান্ত নিক, এই প্রত্যাশায় ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।